তো শুরু করছি আমাদের আজকের ভূত এফএম। শুরুতেই একটা ইমেইল দিয়ে শুরু করতে চাই এবং সেই ইমেইলটি পাঠিয়েছেন আমাদের একজন রেগুলার লিসেনার। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, ইনশাল্লাহ ভালো আছেন। আমি পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এরপরে তিনি তার প্রতিষ্ঠানের নাম দিয়েছেন এবং বলেছেন যে প্লিজ এটা মেনশন করবেন না। আমি স্টুডিওতে এসে স্টোরি বলতে পারছি না, তাই দুঃখিত। অনেকবার অডিও ক্লিপ পাঠানোর চেষ্টা করেছি, হয়ে ওঠেনি। আমি প্রায় প্রথম থেকে ভূত এফএম শুনে আসছি। আমার স্টোরিটা মূলত ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত। আমি সরাসরি ঘটনায় যাচ্ছি। আমি প্রথমেই বলি, অনেকের কাছে এই ঘটনাটি নিছক কাল্পনিক মনে হতে পারে, কারণ এই ঘটনায় এমন কিছু নাম আছে যা শুধু গল্পের বইয়ে পড়েছি। আমি আপনাদের অনুভূতি নিয়ে মজা করতে চাই না। আপনারাও আমাকে কাল্পনিক বলে ছোট করবেন না। আমি ও আমার পরিবার ভূত এফএমকে ভালোবাসি, ইনশাল্লাহ আপনারাও। তখন সময় 2013 সাল। আমি সবে ডিপ্লোমা কমপ্লিট করছি এবং বিএসসি অ্যাডমিশন নিয়েছি। আমার চাকরি হয় বাংলাদেশের নাম করা একটি কোম্পানিতে এবং ট্রান্সফার করা হয় আমাকে সিলেটে, মৌলভীবাজারে। প্রথম দিকে আমি অফিসের বাসা না পাওয়ার কারণে একটা ফ্ল্যাটে পেইং গেস্ট হিসেবে ভাড়া নেই। ভালোই চলছিল আমার সবকিছু। বাড়িওয়ালা ও তার স্ত্রীর সাথে আমার খুব ভালো সখ্যতা গড়ে ওঠে। তারা দুইজন এমন একটি অপ্রত্যাশিত অফার একসময় আমাকে দেয়, বিশেষত তার সাথে সে অফারটি খুবই বিরক্তিকর লাগে। তারা তাদের মেয়েকে আমার সাথে বিয়ে করতে বলে এবং আমি সরাসরি না বলি। ওনারা তেমন কোনো একটা রিয়্যাক্ট করেন না। এর কিছুদিন পর আমি রুমটি ত্যাগ করি এবং ডরমিটরিতে চলে যাই। হঠাৎ করেই শুরু হয় অপ্রত্যাশিত যত সব অদ্ভুতুরে কাণ্ড। আমি অনুভব করতে শুরু করি যে আমি জাস্ট কিছুক্ষণ আগে করা কাজ সহজেই ভুলে যাই। কাজে ও লেখাপড়ায় আমার অমনোযোগ চলে আসে এবং বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়। একটা সময় এই প্রবলেমগুলো এত তীব্র হতে থাকে, আমি ঢাকা ব্যাক করি। আমি সাইকিয়াট্রিস্ট এবং ডক্টর দুজনের কাছেই যাই, কিছু হয় না। এর মধ্যে আমার অবস্থা আরো শোচনীয় হয়ে ওঠে। আমি ফিল করতে শুরু করি যে আমার সাথে কেউ আছে এবং অন্য কেউ আমাকে কন্ট্রোল করছে আর আমি তার কমান্ডে কাজ করছি। একা থাকতে ভয় লাগতো, মনে হতো আমি পাগল হয়ে যাব। এর প্রায় 1 মাস পর আমার অফিসের একটি সাঁওতাল ছেলে, তার নাম বিশ্বনাথ, আমাকে ওর বাড়িতে গদ্রিবঙ্গা পূজায় ইনভাইট করে। গদ্রিবঙ্গা হচ্ছে অপদেবতা, যা দেখতে ছোট বাচ্চাদের মতো এবং সাঁওতাল মতে গদ্রিবঙ্গা তার পূজারীকে ধনী করতলে বিনিময়ে পূজারী তার শিশু বিসর্জন করে। আমার কিছু কলিগ ওর বাসায় যায়। যাওয়ার পর আমরা নোটিস করি একজন তান্ত্রিকের মতো লোক অপার্থিব দৃষ্টিতে আমাকে দেখছে আর যেন মনে হচ্ছে কিছু একটা বলতে চায়। তান্ত্রিক বলার কারণ ওই ব্যক্তির মাথার চুলগুলো দড়ির মতো মোটা এবং মুখটা বিক্ষুটে রকমের কালো, যেন সাক্ষাৎ অশরীরী আর সাধারণ মানুষের মতো। আর সবকিছু বিশ্বনাথ আমার অসুস্থতার ব্যাপারে জানতো। আমার ভালো লাগছে না বলে উক্ত স্থান ত্যাগ করি। এর মধ্যে আমার শরীরে আরো অবনতি হয়। হঠাৎ একদিন আমার ফোনে বিশ্বনাথের কল আসে। ও আমাকে বলে, স্যার, আমি আপনার ফ্ল্যাটের নিচে, একটু আসতে পারবেন? নিচে নামলে ও বলে, স্যার, আপনি আমার সাথে একটু বাগানে যেতে পারবেন? চা বাগানে, যেখানে সাঁওতালদের গ্রাম। আমি প্রথমে না করলেও পরে যাই। আমার যাওয়ার পর আমি দেখি ওই তান্ত্রিক লোকটা বিশ্বনাথের বাড়িতে। বিশ্বনাথ বলে ওর মামার নাম শিবরা, এই বলে পরিচয় করিয়ে দেয়। মামা আমাকে বসতে বলে এবং বলে, কতদিন ধরে তোমার অসুখ? আমি একটু অবাক হই, বলি 5-6 মাস। শিবরা বলে, খুব দেরি করে ফেলেছ। আমি বলি, কি? তারপর
তান্ত্রিক বলে যে আমাকে নাকি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং খুব খারাপ ভাবে। আমি একটু বিরক্তি নিয়ে বলি, মামা, আমার কোনো শত্রু নেই যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করবে। আমার এমন বলার কারণ এই যে আমার মনে হচ্ছিল শিবরা ভণ্ড এবং নেশা করে টাকার জন্য এসব আমাকে বলছে। তারপর তান্ত্রিক আমাকে বলল যে, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না তো? তুমি আজকে রাত্রে এই বাসায় থাকো, আমি তোমার চিকিৎসা করার চেষ্টা করব। বিশ্বনাথ আমাকে বলেছিল ওর মামা অঘোরী সাধু। কিছু না ভেবেই আমি রাজি হয়ে যাই, কারণ আমার শারীরিক অবস্থা খুবই শোচনীয় ছিল। যে কেউ আমাকে কোনো ডাক্তার কবিরাজের কথা বলতো, আমি সেখানেই যেতাম। তাই শিবরা কেউ আমি সঙ্গ দিতে আমি ভেবে নিলাম যে সঙ্গ দেব এবং আমি সুস্থ হতে চাই। ওই দিন রাতে আমরা চা বাগানের আঁকা বাঁকা পথ ধরে একটা ছোট পাহাড়ি নদীর ফাঁকা মাঠের প্রান্তে এসে থামি। প্রকৃতির মায়াভিরাম দৃশ্চিত্র বিক্ষুটে অন্ধকারে মনে হচ্ছিল তার ভয়ঙ্কর তাণ্ডব রূপ নিয়েছে আর ডাকছে তার অতল গহ্বরে হারিয়ে যেতে। তান্ত্রিক আমাকে রেখে কি যেন খোঁজ করছিল। কিছুক্ষণ পর আমাকে ডাকে এবং একটি জায়গায় বসতে বলে। তান্ত্রিক আমার সামনে বসে। আবছা আলোয় মনে হচ্ছিল এ বুঝি শয়তানের মানবিক রূপ। চারিদিকের পরিবেশ এমন ছিল, আর্দ্র পোড়া গন্ধ, সাথে শেয়ালের ডাক, শির দাঁড়ায় হিম বয়ে যাচ্ছে। হঠাৎ তান্ত্রিক আমার মাথায় 2 হাত চাপ দিয়ে ধরে। আমার ভয়ে এমন ফিল হচ্ছিল যে গলা দিয়ে কলিজাটা ফেটে বেরিয়ে আসবে। আমি ভাবছিলাম সেন্সলেস হই না কেন। এর কিছুক্ষণ পর তান্ত্রিক আমাকে বলে আশেপাশে না দেখে তাকে অনুসরণ করতে। অন্যান্য স্টোরিতে যা হয় ওই রকমের কিছুই হয় নাই, ডাক দেয়নি কেউ। বাট একটা প্রাণী, যা গরিলাও বলা চলে না, আবার অতিকায় কোনো জানোয়ার না, অদ্ভুত প্রাণীটা একবার সামনে আসে আর পিছন দিকের থেকে ধরে এমন ভাবে মনে হয়, এবং বাড়িটা ঢুকবো এমন সময় যা দেখি একটা মানুষ, বাঁশের মতো চিকন দেহ যা পুড়ে ঝলসে গিয়েছে, হাত বাড়িয়ে যেন আমাকেই ধরতে চাইছে, কিন্তু কোনো এক অদৃশ্য বাধা যেন সে অতিক্রম করতে পারছে না। আমি দেখতে চাইলে তান্ত্রিক বলে, ঘুমকে মাত দেখো। তান্ত্রিক ভারতের ছিল। ওই সাঁওতাল গ্রামটির নাম চাম্পারায়। ভারত বর্ডারের পাশেই, ভারত বললেই চলে। যারা মৌলভীবাজারের বাসিন্দা তারা অবশ্যই পরিচিত। পরদিন সকালে তান্ত্রিকের কাছে জানতে পারি আমরা ছিলাম শ্মশানের একটা সদ্য পোড়া চিতায়। ওই জায়গায় আমরা ঠিক মাঝামাঝি ছিলাম। তান্ত্রিকের কাছে জানতে পারি আমাকে অনেক ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং ইকুইপমেন্টগুলো খুব বাজে, যেমন কুমারী মায়ের সন্তানের মাথা, আমার চুল, নখ, মুখের খাবার ও লালা। তান্ত্রিকের চিকিৎসায় আমি কিছুটা ভালো হই। আর যে কবিরাজ ব্ল্যাক ম্যাজিক করেছে সে খুবই জঘন্য এবং সরাসরি শয়তানের পূজারী। তান্ত্রিক আমাকে বলে তারা কেউ নয়, আমার প্রাক্তন বাড়িওয়ালার ভাই ও তার স্ত্রী। আমার প্রচন্ড রাগ হয়। আমি তান্ত্রিককে বলি আমি ব্ল্যাক ম্যাজিক শিখতে চাই। প্রথমে না বলে, পরে তাকে আমি কনভিন্স করতে পারি এবং খুব একটা বেগও পেতে হয়নি সেজন্য। সে আমাকে দীক্ষা দিতে সম্মত হন। তান্ত্রিক আমাকে বলেন পূর্ণিমা এবং অমাবস্যার মাঝামাঝি একটা সময় আছে, তখন আমরা ওই পূর্বের শ্মশান ঘাটে যাব। এর মধ্যে অতিক্রান্ত হল 1.5 বছর। এটা 2015 অক্টোবরের ঘটা। আমার শ্মশানে যাওয়ার জন্য প্রস্তুত। যাওয়ার সময় তান্ত্রিক আমাকে কিছু নিয়ম শিখিয়ে দেন। কিছু অস্বাভাবিক দেখলে তার চোখ বরাবর দৃষ্টিতে রাখতে, তাতে ওইটার শক্তি হ্রাস পায়। আমাদের সাথে ওই দিন বিশ্বনাথ ছিল। যাওয়ার সময় আমরা কিছু প্রয়োজনীয় বস্তু নিয়ে যাই: ধূপ, মাথার খুলি, সিঁদুর, ছুরি, লাশের মাথা কাটার জন্য ও কোদাল নিয়ে শ্মশানে পৌঁছাই। তারপর রাত আনুমানিক 2:30 কি 3টা। তান্ত্রিক আমাকে একটা কবর খুঁড়তে বলে। আমি খুঁড়ি। কবরের ভেতরে থাকা লাশ দেখে আমারও বিশ্বনাথের পিলে চমকে যাওয়ার মতো অবস্থা। বিশ্বনাথ দূরে আছে পড়ে। তান্ত্রিক আমার পিঠ চাপড়ে বলে, ও কিছু না, কবরে যে আছে সে আমার সাধন অংশভোগী।
সেও তান্ত্রিক ছিল। কি ভয়ঙ্কর সে দৃশ্য আর বিক্ষুটে গন্ধ। তান্ত্রিক বলে আমি যেন লাশটাকে বসাই এবং তার পাশে বসি। বসার পর পূর্বের শেখানো ভাবে আমি ধূপ জ্বালি ও লাশটাকে সিঁদুর পরাই এবং কিছু মন্ত্র তান্ত্রিক আমাকে শিখিয়ে দিয়েছিল সেটা পাঠ করি। পরক্ষণেই চোখ খুলে দেখি তান্ত্রিক বিশ্বনাথ। কেউ নেই, আমি এবং লাশ একা। হঠাৎ দেখি লাশটা আমার দিকে তাকিয়ে আছে। আমার পিলে চমকে যায়। আমি টলারেট করতে পারছিলাম না। জানি না মনের অজান্তে আমি আয়াতুল কুরসি পড়তে শুরু করি। তখনই চূড়ান্ত ভয়। লাশটা আমার বুকে পা দিয়ে চেপে ধরে। আমি বুঝতে পারছিলাম আজ আমার শেষ রাত। এইগুলো আমার অপকর্মের ফল। আমি আরো জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করি। চাপ বাড়তে থাকে। কতক্ষণ এরকম ছিল আমি জানি না, সঠিকভাবে বলতেও পারবো না। আমি একসময় চাপ অনুভব করায় লাশের পা ধরে টান দিতেই পা খুলে যায়। কি বিভীষিকাময় সেই দৃশ্য। প্রাণপণে দৌড় দেই। আমি শ্মশানের পাশেই দেখি বিশ্বনাথ পড়ে আছে। ওকে টানতে শুরু করি, কিন্তু কাজ বিশেষ হয়নি। পিছনে দেখি তান্ত্রিক। সে আমাকে একটা চড় মারে, বলে কি ভুল করলি? তোকে আমি বারবার করে বললাম বিদ্যের সব দিতে চেয়েছিলাম, তুই নষ্ট করলি। জানিস না কে ছিল ওইটা? আর কোনোদিন আমার সামনেও আসবি না। তোর কত ক্ষতি হয় দেখিস। আমি সাময়িকভাবে কেমন একটা তন্দ্রাচ্ছন্ন হয়ে যাই। সব দেখছি কিন্তু কিছু বলতে পারছি না। আমিও বিশ্বনাথ বাসায় ফিরে আসি। ততক্ষণে দিনের আলো ফুটে গেছে। অবাক করার বিষয় হচ্ছে কবর যা ছিল তাই আছে। খোঁড়াখুড়ির কোনো চিহ্ন মাত্র নেই, আর শিবরাতান্ত্রিকও নেই। আমি জানি না আসলে কি হয়েছিল, ওটা ডাকিনি ছিল কিনা, কিন্তু জানি অবশ্যই ভালো কিছু ছিল না। এই ঘটনার পর আমার সাথে অনেক বড় একটা ঘটনা ঘটে। আমার একটা বিরাট ক্ষতি হয়। আমার কথায় জড়তা আছে, তাই স্টুডিওতে আসার সাহস সঞ্চার করতে পারিনি। ও সাধনী দীক্ষা ভুলে যাই। আল্লাহ পাক আমাকে নিজের হাতে বাঁচিয়ে এনেছেন। আলহামদুলিল্লাহ। লিসেনার্স, আপনারা কেউ ব্ল্যাক ম্যাজিক দয়া করে প্র্যাকটিস করবেন না, শখ করেও না। এর ফলাফল কখনো ভালো হয় না। কাউকে করতেও দেবেন না। আমার কাছে আরো কিছু ঘটনা আছে। ঘটনা বলছি এই কারণে, স্টোরি মনের কল্পনা মাত্র, আর ঘটনা আমার মতে জীবনের কিছু ভয়ঙ্কর। করার জন্য ধন্যবাদ। তারপর তিনি তার নাম উল্লেখ করেছেন, রকিবুল মাহমেদ, এবং তিনি কোথা থেকে লিখেছেন সেটা আমি বললাম না। তো এই ছিল ঘটনা, এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের স্টুডিওতে, যেহেতু বললাম যে বছরের শেষ আজকের এই এপিসোড ভূত এফএমের, সো আমাদের একটা খুব স্পেশাল গেস্ট আমাদের সঙ্গে আছেন, এবং তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বাবু ভাই। এবং আহমেদ বাবু ভাই আজকে অনেক কষ্ট করে স্টুডিওতে এসেছেন। তিনি তার ঘটনা শেয়ার করবেন। বাবু ভাই, থ্যাংক ইউ আসার জন্য। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সো আমরা ঘটনায় চলে যাই। হ্যাঁ, অবশ্যই ঘটনা চলে যাব। আর সবাইকে আপকামিং নতুন বছরের শুভেচ্ছা। আর আমার মনে হয় সবাই খুব মজা করে কাহিনী শুনতে পারবেন, কাজ সবাই গৃহবন্দী টাইপের একটা অবস্থা, বাসায় আছেন সবাই, ছুটির দিন, রাত হয়ে গেছে আর সবাই ছুটিতে আছেন, এটাই হচ্ছে কাহিনী। যাই হোক, রাসেল ভাই, কাহিনী শুরু করার আগে একটা কথা বলবো এট ফার্স্ট, যে একটু আগে আপনার কাহিনী শুনছিলাম, সেখানে ব্ল্যাক ম্যাজিকের একটা ব্যাপার আছে। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করতে চাই যে এই ম্যাল প্র্যাকটিস, ন্যাস্টি প্র্যাকটিসটা যাতে কেউ না করে। সত্যি, হ্যাঁ, আমি ম্যাল প্র্যাকটিস বলবো, এখানে কোনো স্বাধীনতার উপায় নাই, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ রকমের সৃষ্টিকর্তার বিরোধিতা করা। যে কোনো দিক থেকে সে আসুক, যে যেভাবে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে তার বিরোধিতা করাটাই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। আর সে তার পরকাল যেটা আছে সেটা সে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলবে। এটাতে পৃথিবীর জীবন খুবই স্বল্প সময়, যে কোনো সময় মানুষ চলে যেতে পারে, এবং এর ফলাফল কোনো সময় ভালো হয় না, মানে বাজে হয়। কারণ কে কখন মারা যাবে তার ঠিক নাই রাসেল। সেটাই, পানি খেতে যেও পানি গলা আটকে মানুষ মারা যেত, সেটাই। এবং পরবর্তীতে যতটুকু ইটারনাল লাইফ আছে, অবশ্যই ইটারনাল লাইফ আছে, এটা আপনি একটু চিন্তা করলেই বেরিয়ে আসবে, বাট এবং ওটা আপনার নষ্ট হয়ে যাবে। সো ডোন্ট ট্রাই দিস। আর আরেকজনের ক্ষতি করার কি দরকার? সেটাই তো, সেটাই।
আচ্ছা, এখন ঘটনায় চলে যায় রাসেল ভাই। আমি যার কাহিনী বলবো তার নামটা বলা যাবে না। সে একজন মডেল, ছেলে মডেল, এবং দেশের বাইরেও র্যাম্প ট্যাম্পে কাজ করেছেন আর কি। উনি নাম বলতে নিষেধ করে দিয়েছে। তো যাই হোক, XYZ ধরে নিলাম নাম একটা। তো উনি সে সময় বেশ মডেলিং করছেন এবং একটু উঠতি দিকেই আছেন, উঠতি মডেলিং করছেন। ভারতে ওনার কিছু সুযোগ হয়েছে কাজ করার। তো ওনাদের একটা ট্যুর ছিল, এটার মধ্যে উনি রাজস্থানে ওনার কাজ করা পড়ে আর কি, যাওয়ার একটা ইয়ে থাকে, অথবা টাচ আপ পয়েন্ট থেকে রাজস্থান, ওখান থেকে কোথাও যাবেন এরকম কিছু। তো যাই হোক, তো ওখানে যাওয়ার পরে উনি ওই জায়গাটা সম্বন্ধে অনেক স্টাডি করতেন। ওনার খুব ভালো লাগতো রাজস্থান সম্বন্ধে, ওখানে নাকি মরুভূমি এবং এরকম এলাকা আছে। সো হি ওয়াজ কোয়াইট ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যাট প্লেস। তো উনি যেটা করেন, একদিন উনি এক ছেলেকে নিয়ে বাইরে যান, ওনার সাথে লোকাল একটা ছেলের সাথে বাইরে যান। আচ্ছা। এবং ওখানে যে খুব ঘোরাঘুরি করেন, একটা বাজারের মতো জায়গা থাকে একটা জায়গায়, ঘোরাঘুরি করে বিকালে চাটা খেয়ে সন্ধ্যার দিকে ওনারা ব্যাক করছেন। এবং ওই বাসে ওনারা ওঠেন, একটা যে বাসে করে ব্যাক করে যে সিটিটা, যে শহরটা যেখানে ওনারা উঠবেন ওখানে আসছে, মানে যে জায়গাটা গিয়েছিল একটু রিমোট এলাকা। আচ্ছা। ওখান থেকে আসার পথে তো যাওয়া আসার পথটা নাকি অনেক লম্বা, মানে বেশ অনেক দূর, মানে আমরা যেমন ছোটখাটো একটা ট্রাভেল স্পট পাই এরকম না। তো উনি বলছে যে বেশ জায়গাগুলো বেশ লম্বা একটা দূরত্ব ক্রস করতে হয়, একসময় একটু মনোটোনাসই লাগে। আচ্ছা, এরকম আর কি। তো বাস যাচ্ছে, এর মধ্যে ধরেন সন্ধ্যা হয়ে আসছে। তো একটা জায়গায় যে বাসের কোন একটা সমস্যা হয়েছে, সামথিং ইদার রেডিয়েটর লিক করছে বা সামথিং লাইক দ্যাট। তো বেশ কিছু মানুষ নামছে, উনিও নামছে। তো নেমে উনি দূরে দেখছে যে যেখানে দাঁড়ায় আছে তার থেকে বেশ কিছু দূরে কিছু উঁচু উঁচু মানে ভাঙা দালানের মতো আর কি। ইটস লাইক আপনার যে পুরনো বাড়িঘর ছাদ ছাড়া যেরকম থাকে সেরকম আছে। তো ওটার উপর দিয়ে সূর্যটা ডুবতেছে, বেশ আলোটা সুন্দর লাগতেছে। তো উনি মনে করলো যে আমি কিছু ছবি তুলি, সাথে ক্যামেরা ছিল। তো ওই সময় মানে স্মার্টফোন এরকম আসেনি আর কি। ওনার যে সময়টা, সে সময় হচ্ছে ধরেন ওই যে জাভা বেস ফোনগুলো ছিল আর কি। তো ক্যামেরা ছিল, চিন্তা করলো একটা ছবি তুলি। আচ্ছা। উনি হেঁটে হেঁটে যাচ্ছে, মানে বেশ দেখা, উনি বাসটাও দেখতে পাচ্ছে দাঁড়ায় আছে, উনি যাচ্ছে। তো উনি যেতে যেতে বেশ খানিকটা যখন আসছে, হঠাৎ করে উনি দূরে হালকা গুঞ্জন শুনে দেখে বাসটা স্টার্ট ছেড়ে দিল। তো ওখান থেকে উনি চিৎকার করতেছে, হাত নাড়তেছে, কেউ বাস থামার লক্ষণ নয়, বাস ছেড়ে চলে যাচ্ছে দূর, উনি দেখতেছে। এবং উনি বেশ দৌড়ালো অনেকক্ষণ বাসের কাছে, বাস ততক্ষণে একদম চুতে চুতে বিন্দুর মতো হয়ে গেল। তো উনি পুরো একটা মানে অবাক হয়ে হতাশ একটা অবস্থা, কাজ ইটস নট ইভেন হিজ কান্ট্রি। যদি এটা বাংলাদেশ হতো বা এটা কিছু একটা করা যাবে, এমন একটা জায়গায় যে আরেকটা দেশ, কোনো পরিচিত কেউ নাই। আর অ্যাকচুয়ালি আমরা যারা বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু বেশ কমফোর্টেবল ফিল করি ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে। কাজ এটা মানে অবচেতন মনে ইংরেজি ভাষাটা আমাদের দ্বিতীয় ভাষা হয়ে গেছে, যে ছোটকাল থেকে আমরা সবাই কম বেশি শিখি। যদিও ভারতে সেটা চলে, বাট তারপর ওইটা কিন্তু একটু অপরিচিত লাগে। কলকাতা হলে এক ব্যাপার, যখন আরো ওদিকের স্টেট গুলো হয়ে রিমোট এরিয়া, হ্যাঁ। তো উনি এর মধ্যে দেখছে সূর্য বেশ পড়ে বাস হয়ে যাচ্ছে। তখন উনি চিন্তা করলে এই রাস্তার পাশে দাঁড়ায় থাকলে আমি তেমন কিছু পাওয়ার সম্ভাবনা, ইদার বসে থাকতে হবে, অন্য কোনো গাড়ি আসলে হাত দেখানো, আর এছাড়া কোনো সম্ভাবনা দেখছি না। তো উনি অন্ধকার নামা পর্যন্ত বসেই থাকে অনেকক্ষণ রাস্তার পাশে। তো বসে থাকতে থাকতে এক সময় দেখে যে বেশ লেট হয়ে গেছে, অন্ধকার, পুরো ঘুরঘুরটি অন্ধকারের মতো হয়ে গেছে রাস্তায়। আকাশের যে আলো সেটা যতটুকু দেখাতে, এছাড়া কোনো গাড়ি ঘোড়াই আসতেছে না রাস্তা দিয়ে। আচ্ছা। তো ওনার কাছে বেশি লাগে এবং ঠান্ডা পড়া শুরু করছে। এত ঠান্ডা ছিল না, বাট ওই সময়টা বেশ ঠান্ডা নামা শুরু করছে। তো উনি তখন চিন্তা করে উনি কি করবে। তো ওনার যে ওই জাভা মোবাইল ছিল সেটা বের করছে, করে দেখতেছে আলো দিয়ে, ওটা তখন ফ্ল্যাশ লাইট নাই, এমনি আলোতে একটু একটু দেখা যায় আশেপাশে, ওই আলোটাই কিছুটা হয়। তো উনি তখন চিন্তা করলো যে ওই যে দূরে ঘরগুলা দেখছি, মোস্ট প্রবলি এটা কোনো ভিলেজ হতে পারে বা কোনো মানুষ থাকতে পারে। তা আমি যাই, যেহেতু রাত হয়ে যাচ্ছে, 7টা 7:30 বেজে যাচ্ছে, এখন তো এখানে দাঁড়ায় থেকে বাস না পেয়ে আমি তো একটা আরো অনেক মনে ভয় ঢোকা শুরু করছে। যে অনেক সময় মানুষ শুনে যে কুকুর থাকে মরুভূমি টাইপের জায়গায়, উনি হাঁটা শুরু করলো ওদিকে আন্দাজ করে। তো এখন আর দূরে এসে ঘর দেখা যায় না, এখন কিন্তু ওনার চলতে হচ্ছে আন্দাজের উপর। আচ্ছা। এবং হাঁটতে হাঁটতে উনি এক পর্যায়ে ওনার কাছে মনে হলো যে দূরে অবয়বটা দেখা যাচ্ছে, মানে হালকা একটা চাঁদ উঠছে এবং আলো পড়ছে, তখন উনি অবয়বটা দেখতে পেল যে সেই বাড়ি ঘরের একটা অবয়ব। কাছে হেঁটে 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 যে ওই যখন নাকি ওই জায়গাটায় প্রবেশ করলো রাসেল ভাই, ঢুকে দেখতেছে ওখানে আসলে রুইন্স, মানে মোস্ট প্রবলি অনস আপন টাইম এখানে বাড়িঘর ছিল। ইটস নট লাইক রাজপ্রাসাদ,
কোনো রাজপ্রাসাদ না, বাট পাকা ঘর ছিল, অনেকগুলো পাকা ঘর টাইপের। তো উনি ওইটা যেখানে পৌঁছায় ওখান থেকে পাশ কেটে 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 সামনে আসে হেঁটে, এসে দেখে বিশাল একটা উঠানের মতো আছে, এবং যে ঘরগুলো আছে সেগুলো ছাদ নেই, ছাদ ছাড়া, মানে ছাদ ছিল এক সময়, মোস্ট প্রবলি এখন নাই। চলে গেছে, ছাদ নেই, খোলা খোলা রুমের মতো, এবং মানে অন্ধকারে খুব ভীতি ধরানো অবস্থা একটা। বাট সামহাও উনি ফিল করলো যে আমি এখন যতটুকু হেঁটে আসছি আবার অতটুকু হেঁটে যে কোথায় পড়বো তার ঠিক নাই। মনের একটা অবচেতন মন মনে করতে থাকে এখানেই তুমি বসে থাকো, বা এখানেই তুমি কিছুক্ষণ এখানে কিছুটা নিরাপদ জায়গা, এরকম একটা ফিলিংস ওনার মধ্যে আসে। তো সে হেঁটে হেঁটে উনি ওই কম্পাউন্ডের ভেতরে ঢোকে। ভয় অবশ্যই কাজ করে যে সাপ টাপ কিছু আছে কিনা, এরকম কিছু। ওনার কাছে যে মোবাইল ফোন আছে ওটার কোনো নেটওয়ার্ক নাই, কিচ্ছু নেই, মানে ইটস লাইক দ্যাট। আর ওই মোবাইল আসলে কাজ করার কথা না, কাজ উনি ইউজ করতো বাংলাদেশের সিম, তখন ওইখানে ওনার কমিউনিকেশন হওয়ার মতো ব্যাপারই নেই। তো হেঁটে উনি চলে যায় যে মাঝখানে যে বসে, এবং খুব টেন্সড হয়ে যায়। কি করবে, ওনার একটা মনের মধ্যে সান্ত্বনা, ওনার কাছে সিগারেট আছে এবং জিপো লাইটার আছে, এটা তার মনে একটা সান্ত্বনা যে আই ক্যান ডু সামথিং উইথ দিস, এটা দিয়ে কিছু করা যাবে। যদিও সিগারেট সম্বন্ধে আমি বলি, আপনি জানি না মিডিয়া থেকে বলা হয় এটা সিগারেট খাওয়া ঠিক না, সেটাই। এনিওয়েজ, তো উনি ওখানে আপনার চুপচাপ একটা কর্নারে যে বসে, একটা দেয়াল উপর বসে চিন্তা করতে থাকে কি করা যায়। তবে একটু টাফ মানুষ, যেহেতু মডেলিং করেন, দেশ বিদেশে যান, এত ভঙ্গুর টাইপেরও না। তো বসে থাকে, চিন্তা করে কি করবে, মোবাইলে ঘেটে 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 গান বের করতেছে, গান শুনছে। তো একটা সময় বলছে কোনো কিছু এনজয় করার মতো একটা পরিবেশ মনে হচ্ছে, চাঁদটা অনেকটা বেড়ে আসছে আকাশে, বেশ আলোতে দেখা যাচ্ছে। তো উনি মনে করলে লেটস এনজয় দিস থিং। পেটে আপাতত ক্ষুধা নেই, তো কি করবে, তো উনি বসে ওখানে একটা সিগারেট ধরায় বসে গান শুনতেছে। গানটা শুনতে শুনতে কিন্তু দেখছে যে সময় পার হয় না, সময়টা এক সময় মানে মনে হচ্ছে বার্ডেন হয়ে গেছে ওনার কাছে। তো সিগারেটও হিসাব করে খাচ্ছে, কয়েকটা খাওয়ার পর নিভাই দিয়ে উনি এক কোনার মধ্যে বসে চিন্তা করলো লেটস সিট, দেখি সকাল হোক, ভোর হলে আমি হেঁটে বের হয়ে কিছু একটা করবো সম্ভব। তো এরকম করতে করতে রাসেল ভাই একসময় তো তন্দ্রা এসে গেছে আর কি, মানে ঘুমায় গেছে। তো ঘুমটা যখন ওনার হঠাৎ করে কিছু শব্দ শুনে মনে হলো হঠাৎ করে ঘুম ভাঙছে। আচ্ছা। চারপাশে উনি চোখ মেলে আপছে আপছে, মানে চোখটা মেলতেও সময় লাগছে, মনে হচ্ছে কি আশেপাশে মানুষের গলা, লাইক কতগুলা মেয়ে যদি কিচিরমিচির করতে কথা বলে নিজেদের মধ্যে, সেই ধরনের একটা মানে সাউন্ড আশেপাশে উনি শুনতে পাচ্ছে। তো উনি উঠে চিন্তা করলো যে আসলে কি মানুষ আছে আশেপাশে, কোনো এমনও তো হতে পারে আশেপাশে গ্রামের মানুষ আসছে, বা কেউ এখানে দেখছে আমাকে হাঁটতে। তো উনি আস্তে করে উঠে সামনে যায়, সামনে যে কেউ নাই জায়গাটা, কিন্তু ওনার কাছে মনে হচ্ছে দেয়ালের পাশেই উনি শব্দ শুনতেছে, মানুষের কথা বলতেছে, মেলি মেলি হাসি, হালকা কথা, সুরেলা। তো উনি হেঁটে হেঁটে ওদিকে যায়, ঘুরে যে পিছনেও দেখে কেউ নাই। তো উনি যখন নাকি বাড়ির কম্পাউন্ডটা ঘুরে চলে আসছে, একটা সময় দেখে উনি দূরে কতগুলা নারী মূর্তি, 3-4টা মেয়ে আর কি, বোঝা যাচ্ছে সামথিং লাইক সাম সর্ট অফ ওই যে ভারতের যে ট্রেডিশনাল টাইপের ড্রেস, ওরকম কিছু পরা, এবং তারা লাইক খেলতেছে, এবং চাঁদের আলো পড়াতে ওখানে, লাইক পুরোপুরি পূর্ণিমা পড়েনি, বাট চাঁদের একটা আলো পড়ছে ওখানে, এবং ওই জায়গায় খেলতেছে, মানে হাসি তামাশা এরকম কিছু করতেছে। তো উনি না, রাসেল ভাই সাহসের থেকে ভয় পেয়ে যায় জিনিসটা দেখে। জাস্ট যে জায়গাটা তারা এই কাজটা করতেছে সেই জায়গায় কিন্তু কোনো মানুষ নাই, জনমানব না, একটা এলাকা, পুরা মনে করেন যে একটা খোলা ডেজার্ট টাইপের জায়গা। তো উনি কিছুটা হেঁটে হেঁটে এগিয়ে যায়, আস্তে আস্তে ভয় পায়, আবার হেঁটে হেঁটে এগিয়ে যায়। তো যখন উনি কাছাকাছি চলে গেছে, উনি সাহস করে তাদেরকে ডাক দেয়, মানে ইউনিভার্সাল টাঙে, লাইক হেই, এভাবে করে একটা ডাক দেয়। ওনার শব্দটা মনে হয় শোনে না, উনি আরো জোরে ডাকে। তৃতীয়বার যখন দেখে যে ওই মেয়েগুলো ওনার দিকে ফিরে তাকাইছে, এবং ফিরে তাকানো তো মানে মাথা ঘুরে যে তাকাইছে, উনি বুঝতেছে চেহারা কিন্তু দেখা যাচ্ছে না অন্ধকারে চাঁদের আলোতে। উনি ধপ করে বুঝে যে মেয়েগুলোর চোখগুলো জ্বলে উঠছে সব। ইটস লাইক আমরা যদি অন্ধকারে কোনো সাপদ দেখি, লাইক ক্যাট, ডগ, যেরকম এরকম জ্বলতেছে, এবং ঠিক ওই সময় 4টা মেঘে ঢাকা পড়ে যায়। উনি যেটা দেখতে পায় দূর থেকে, উনি শুধু কিছু চোখ দেখতে পাচ্ছে। তো উনি ঝেড়ে দৌড় মারে ওইখান থেকে, প্রচন্ড ভাবে ঝেড়ে দৌড় দেয়, দৌড় দিয়ে ফিরে আসে ওই ঘরের মধ্যে, এবং এসে যেখানে উনি ছিল ঠিক ওই জায়গাটাই খুঁজে উনি পড়ে যায়, পড়ে দেয়ালের সাথে একদম ছিটকে দাঁড়িয়ে থাকে, এবং উনি শুনতে থাকে এরকম হাসি ওনার আশেপাশে বারবার পাস করে যাচ্ছে, কি করে যাচ্ছে, এবং একসময় এটা ওনার নার্ভের উপর প্রচন্ড রকমের চাপ ফেলে, মানে এমন চাপ ফেলে যে উনি বেয়ার করতে পারতেছেন না। তো উনি খুব একটা বিলিভার টাইপের মানুষ ছিলেন না। উনি তখন দোয়া পড়া শুরু করেন। যখন দোয়া পড়া শুরু, অবচেতন মন থেকে ওনার দোয়া চলে আসে, এবং উনি মন থেকেই খুব মনের ভেতর থেকে ফিল করে যে আমাকে আল্লাহ এখান থেকে বাঁচাও, আমাকে যে কোনো সিচুয়েশনে ফেলছে আমাকে এটা রক্ষা করো। তো উনি যখন দোয়া পড়ে এইটা যখন ভাবা শুরু করে,
উনি দেখে আস্তে আস্তে সব এই শব্দ সব চলে গেছে এবং উনি দোয়া পড়তে পড়তে ওখানে বসে থাকে এবং কোন সময় উনি ঘুমায় যায়, এটা ওনার নাই, ঘুমায় যায়। উনি সকালবেলা ওনার ঘুম ভাঙে এবং দেখে একটা লোক ওখানে এসে ওনাকে ডাকতেছে ওদের ভাষায় ভাষা। তো উনি তাকায় বলে যে কি বলে, মানে এসে বলে ওদের ভাষায় কি বলে। তো উনি হিন্দিতে বলে যে আমি এখানে হারাই গেছিলাম, কালকে আসছি, বলে কি তোমাকে দেখছে আমাদের লোকজন ওখান থেকে দূর থেকে, কিন্তু এখানে কেউ আসে না, তুমি এখানে কেন আসছো? এই জায়গাটা হচ্ছে এক সময়কার খুব কাটস একটা গ্রাম, এই জায়গা মানুষ ভয় পায়, এখানে তো আমরা আসতাম না, কিন্তু তোমাকে হাঁটতে দেখে আমরা বুঝছি কোন আজনাবি এখানে আসছে, সেখানে বসছে, এবং তুমি এখানে রাতটা কেমনে কাটাইছো এটা খুবই আশ্চর্য ব্যাপার। এখানে মানে সরকারিভাবে নিষেধ করা কাউকে সেখানে থাকা। তো বলছে তুমি যে বাস থেকে হারাই গেছো এটাও তুমি একটা প্রহেলিকায় হারাইছো। এবং ওরা বলে যে আমাদের এখানে মরুভূমিতে যে ডাকিনি যে একটা কথা আছে, আমাদের এখানে বলে যে ডাকিনি ডেকে নিয়ে যায়, এই হচ্ছে মানে আমাদের এখানে এটা হচ্ছে প্রচলিত একটা জিনিস। এবং তুমি যদি খুঁজে দেখো তুমি দেখবা আমাদের এখানে রাজস্থানের যদি তুমি হিস্ট্রি ঘাটো এটা একটা কার্স প্লেস। আচ্ছা, যাই হোক, ওই লোক ওনাকে পরে রাস্তা দেখায় নিয়ে যায়। উনি যে ওই পরবর্তীতে ওনাকে একটা ব্যবস্থা করে একটা গ্রামের বাজারে, সেখান থেকে উনি কোনো ভাবে মুভ করে চলে যায় এবং এরপর থেকে উনি বেশ বিশ্বাসী হয়ে যান এবং আস্তে আস্তে এখন উনি মডেলিং থেকে সরে গেছেন, মোটামুটি অন্য একটা লাইফ লিড করেন আর কি। খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। উনি বেশ পরিচিত একজন ফিগার, বললে অনেকে চিনবে। সেটাই না, খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ভাই, এবং আল্লাহ যে তাকে ভালো রেখেছেন এটা অনেক বড় একটা ব্যাপার। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের লিখছেন, প্রিন্স ফারহান আমাদের লিখছেন যে রাজশাহী থেকে শুনছেন, জিসান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও শ্রাবণ আহমেদ মিলন আছেন আমাদের সঙ্গে। এছাড়াও কাল্পনিক ক্যানভাস লাভ এমডি আকাশ আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে এত রাত জেগে তিনি লেখেন মেসেজ কিন্তু পড়া হয় না, এত পড়ছি ভাইয়া। এমডি নুরুন নবী মোল্লা আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে লাস্ট উইকে তিনি মিস করেছেন সামাও, সেটা জানিয়েছেন। কাজী রাজন আমাদের সঙ্গে আছেন রাকিব হাসান এবং বাবু ভাই মানেই নতুন ভয়, সেটা জানিয়েছেন। জেসিয়া লিখেছে আমাদের সাথে আছেন, জেসিয়া আরবানা, তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রূপকথা, আসসালামু আলাইকুম রাসূল, ওয়ালাইকুম সালাম, এবং তিনি বলছেন যে নীলফামারী থেকে তিনি আমাদের সাথে আছেন এবং আজকে ভূত এফএম তিনি শুনতে পাচ্ছেন না, এটা তিনি তার জন্য তার মনটা খুব খারাপ। শেখ আমাদের সঙ্গে আছেন, শেখ ইয়াসির ইউসুফ এবং ক্লাস 9 এর স্টুডেন্ট তিনি, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রিদওয়ান তন্ময়, আছেন আমাদের সঙ্গে সাইদ সুলতান আবরার, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জেসিয়া, আমাদের সঙ্গে আছেন ইমন, আমাদের সঙ্গে আছেন রূপম সরকার, আছেন আমাদের সঙ্গে এছাড়াও দেখতে পাচ্ছি এম তানভীর, আমাদের সঙ্গে আছেন হামদাম চৌধুরী, এছাড়াও সিলেট থেকে শুনছেন তিনি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। তো যারা আছেন তাদেরকে বলি যে দুটো পেজ রয়েছে আমাদের, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো পেজে এসে লিখুন, আমাদেরকে জানান আপনার কথা। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো নতুন অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। Stay tuned to Radio Furti FM and yes, the night comes alive with Gramophone. You are listening to Radio Furti FM. আমি দেখতে পাচ্ছি আমাদের যে ফুর্তির যে পেজ রয়েছে সেখানে রাজিবুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, RX চঞ্চল আমাদের সঙ্গে আছেন NH সাইফুল ইসলাম হিরণ, আমাদের সঙ্গে আছেন ফাহিম রাজ, এছাড়াও চয়ন হালদার আমাদের সঙ্গে আছেন সিয়াম সাপওয়ান, আছেন আরাফ জেপি, এছাড়াও রনি খান আমাদের সঙ্গে আছেন, হৃদয় আমাদের সঙ্গে আছেন অনামিকা হীরা, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অন্তু রয়, এছাড়াও PS পাপ্পু সেন আমাদের সঙ্গে আছেন খুলনা থেকে, আমাদের সঙ্গে আছেন জিসান খান সৈকত, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাকিরুল, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ ফারাবি রহমান, আমাদের সঙ্গে আছেন অপসরা জাহান অনিকা, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নাবিল ইসলাম, ইসরাত জাহান দৃষ্টি আমাদের সঙ্গে আছেন রফিকুল ইসলাম রনি, আমাদের সঙ্গে আছেন ইয়াস জোয়ারদার, এছাড়াও শাহরিয়ার রহমান দিগন্ত আমাদের সঙ্গে আছেন, ইয়ামিন ইলান আমাদের সঙ্গে আছেন দীপ্রদীপ
তাস, এছাড়াও মাসুদ নিহাল আমাদের সঙ্গে আছেন, আতিকুর রহমান আতিক আমাদের সঙ্গে আছেন, অস্কার ডেল্টা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন অপু আহমেদ, সুমন মেহেদি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মোজাম্মেল হোসেন আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি মোহাম্মদ মারুফ শরীফ আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ আবির হোসেন সজীব আমাদের সঙ্গে আছেন, এছাড়াও দেখতে পাচ্ছি তনিম হাসান আহমেদ রিপন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আরিফুল ইসলাম, আমাদের সঙ্গে আছেন সুরভি আক্তার সহ আরো অনেকে। আমাদের দুটো পেজ রয়েছে, এই দুটো পেজে অবশ্যই আমাদের যে পোস্ট আছে সেই পোস্ট দুটো আপনি দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আমাদের যে পোস্ট গুলো তার নিচে কমেন্ট সেকশনে গিয়ে লিখবেন কোন ঘটনা আপনাদের ভালো লাগছে, কোন ঘটনা ভালো লাগছে না। এবং এখন পর্যন্ত পজিটিভ সব লেখাই পাচ্ছি এবং সবার কাছে ভালো লাগছে। যে ইমেলটা দিয়ে শুরু করেছিলাম সেটাও বাবু ভাই যে ঘটনা বললেন সেটা তো অবশ্যই। তো আমরা পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে www.facebook.com/radio.ফুর্তি and www.facebook.com/bhutfm.russell এই দুটো জায়গায় গিয়ে আপনি আমাদের কমেন্ট করতে পারবেন, পোস্টে লাইক দিতে পারবেন, শেয়ার করতে পারবেন। চলে যাচ্ছি আমাদের আরো একজন অতিথির কাছে, তিনি প্রথমবারের মতো ভূত এফএমে এসেছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান, আমি এসেছি মালিবাগ থেকে। ওকে, তো প্রথমেই রাসেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য। আমি অ্যাকচুয়ালি ভূত এফএমের খুব বড় একটা ফ্যান। থ্যাংক ইউ। আমি আমার হাজবেন্ডের সাথে এসেছি, আর এখন বাসায় আমার আম্মু, ছোট ভাই বোন সবাই শুনছে, তারাও ভূত এফএমের বড় ফ্যান। তো আমি যে ঘটনাগুলো শেয়ার করব এগুলো মূলত আমার আম্মুর সাথে ঘটে গিয়েছিল। আচ্ছা, এটা ছিল 80 থেকে 90-এর মধ্যে মাঝামাঝি সময়। তো আমার আম্মু সম্পর্কে বলি, আমার আম্মু ছোট থেকে খুব ডান পিটে ছিল, যেমন গাছে চড়া, মাছ ধরা, নৌকা চালানো, সাইকেল চালানো সবকিছুই মোটামুটি আম্মু পারতো। আচ্ছা। আর আম্মুর যে কাজিনরা ছিল তারা সবাই পাশাপাশি থাকতো, মানে রিলেটিভরা ছিল তো সবাই পাশাপাশি থাকতো। তো একদিনের ঘটনা আমি বলি, তখনটা ছিল বৈশাখ মাস, দুপুরের দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হলো। তো আম্মুর শখ হলো যে আম কুড়াতে যাবে। তো আম্মু যখন বাসা থেকে বের হচ্ছিল তখন দেখলো যে হঠাৎ করে, মানে আম্মু যে মাঠটার কাছে যাবে দেখলো যে ওই মাঠের কাছে কিছু যেন হেঁটে যাচ্ছে। আচ্ছা, হেঁটে যাচ্ছে। তো আম্মু ওইটা বেশি কেয়ার করলো না, আম্মু গেল হেঁটে। যাওয়ার পর আম্মু যেটা দেখলো যে ওই জায়গাটার মধ্যে মানে পায়ের ছাপ, যেটা সচরাচর কোন মানুষের পায়ের ছাপ না, আর ওখানে পানি জমে ছিল, আর ছাপটা মানে স্পষ্ট বোঝা যাচ্ছিল। তো আম্মু না স্ট্যাচুর মতো ওখানে যেমন দাঁড়িয়ে থাকলো, মানে আম্মুর এখানে কোনো সেন্স নেই, কিন্তু দাঁড়িয়ে ছিল আম্মু। কতক্ষণ যে দাঁড়িয়ে ছিল আম্মুর কোনো ছিল না, হুঁশ ছিল না। আচ্ছা। তো বৃষ্টিটা প্রায় কমে কমে আসছিল। এক সময় ওইটা পাশ দিয়ে আর কি, আম্মুর পাশ দিয়েই আম্মুর মামা হেঁটে যাচ্ছিল। আচ্ছা। তো হঠাৎ করে আম্মুকে দেখার পর বললো, তুই এখানে এত বৃষ্টির মধ্যে কি করতেছিস এখানে দাঁড়ায়? তো এটা বলে যখন আম্মুকে যখন ধাক্কা দিছে তখন আম্মু যখন হুঁশ ফিরে আসলো, তো আম্মু ঘটনা খুলে বললো। খুলে বলার পরে বলে যে খুব বড় ধরনের বাজে বাজছিস, মানে এখানে সচরাচর এত বৃষ্টি হইতেছে, এর মধ্যে মানুষের বের হওয়ার কথা না, তাও তুই এখানে এসে দাঁড়ায় আছিস। তো ওই ছিল ঘটনা। এরপরে যে ঘটনাগুলো ঘটলো আসলে একটার পর একটা ফ্রিকুয়েন্ট হতেই যেতে লাগলো আম্মুর সাথে। সেকেন্ড যে ঘটনাটা ছিল ওইটা হচ্ছে রোজার ঈদের সময়, চাঁদ রাতের সময় আর কি। চাঁদ রাতের সময় তো আম্মুরা বললাম তো সবাই পাশাপাশি থাকতো, তো তাদের কাজিনদের মধ্যে খুব কানেক্টিভিটি ছিল। আচ্ছা। তো চাঁদ রাতের সময় তো ইউজুয়ালি সবাই তখন খুব মজা করতো, হই হুল্লা করতো, মেহেদি টেহেদি লাগাতো। তো দুপুরের দিকে আম্মুর আবার একটা ফেভারিট খাবার ছিল কি, শুটকি ভর্তা খাওয়া। তো ওই দিন দুপুরে নানু আবার শুটকি ভর্তা বানাইছিল, তো আম্মু লাঞ্চে ওইটা খাইছে। খাওয়ার পরে সন্ধ্যার দিকে যখন সবাই মেহেদি টেহেদি লাগানোর পরে যে যার বাড়িতে চলে গেছিল, তো আম্মু হেঁটে হেঁটে আসতেছিল বাসায়। তো সেই সময় নাকি আম্মু ফিল করলো যে আম্মুর শরীরে কেমন যেন একটা গরম গরম ভাব লাগতেছিল। তো আম্মু এই জিনিসটা কেয়ার করে নেই। তো আম্মু বাসায় আসছে, আসার পরে যতই রাত ঘনতা লাগলো, মানে আম্মুর মধ্যে কেমন একটা চেঞ্জ হতে লাগলো, মানে আম্মুর শরীর গরম হচ্ছিল, চোখটাও লাল হচ্ছিল। এত ফার্স্টের দিকে এগুলো কেউ খেয়াল করেনি। যখন ডিনারে সবাই আসলো টেবিলে, তো সবাই প্লেটে যখন নানু ভাত বাড়ছিল, তো এক সময় আম্মুর প্লেটে যখন ভাতটা বাড়া হলো, আম্মুর মধ্যে দেখলো যে আমার নানু যে চোখটা লাল হয়ে গেল। আর আম্মুকে যখন ভাতের প্লেটটা দেওয়া হলো, আম্মু মনে হয় যেমন ভাতের প্লেটটা ছুঁড়ে ফেলে দিল।
আচ্ছা। নানি তখন জিজ্ঞেস করলো কি রে ভাতের প্লেটটা ফেলে দিবি কেন? তখন বলে কি এতটুকু ভাতে কি আমার হবে নাকি? তো নানি তখনও কিছু মনে করেনি। তো বলে কি তুই তো সবসময় এই পরিমাণ ভাতই খাস, তো আজকে কি হলো হঠাৎ করে? তো আম্মু কোনো কিছু বলে নাই। যেমন আম্মু যখন কথা বলছিল তখন আম্মুর মধ্যে একটা চেঞ্জ দেখা যাচ্ছে, মানে নাকে কথাগুলো বাজছিল আর চোখটা ক্রমশ লাল হচ্ছিল। তো নানু বলে কি যে তোর যদি ভাত খাওয়া হচ্ছে তো খা, সমস্যা নাই। তো একে একে দেখা গেল যে প্রায় সবগুলো পেটই আম্মু অবিশ্বাস্য পেট শেষ করে হ্যাঁ, কিন্তু আম্মুর নাকি পেটই ভরছিল না। আচ্ছা, পেট ভরছিল না। তো এইগুলো তো সবাই বাসা তখন খেয়াল করলো। আমার নানুর বাড়িতে ফ্যামিলি মেম্বার ছিল 8 জন। তো প্রায় সবাই ভাত মোটামুটি খাওয়া শেষ। তো সবাই আর বুঝতে বাকি রইল না যে কি হয়েছে আসলে অ্যাকচুয়ালি আম্মুর সাথে। তো নানু আর কি খুব ক্লেভার ছিল বলতে গেলে, খুব সাহসী ছিল। তো নানু বললো কি যে ভাত করে খাওয়া শেষ, এখন তাহলে যা বেড টেড গুছায় নে। তো এটা বলে নানু করছে কি আম্মুর হাতে শলা ঝাউ দিয়ে দিচ্ছে, যেটা আমার বেড ক্লিন করে অ্যাকচুয়ালি। এটা দেওয়ার পরে আম্মুর আসলে আর কি শুরু হলো আর কি, মানে হাতের কাছে যা পাচ্ছিল সবই ছুঁড়ে ফেলছিল। মানে চিল্লাতে মানে আশেপাশে মানুষ যারা ছিল সবাই এসে পড়ছে, মানে এত রাতে কি হলো এগুলো। তো আমার বড় মামা ছিল, তো বড় মামা হুজুর নিয়ে আসলো মসজিদ থেকে ডেকে। তো হুজুর এসে দেখিয়ে বলছে যে আম্মুকে কিছু একটা করছে আর কি। তো সেই সময় আম্মুকে একটা তাবিজ দেওয়া হলো। দেওয়ার পর আম্মু তাবিজ টাবিজ পরার পরে মোটামুটি অনেকদিন ভালো ছিল। এর মধ্যে আম্মুর সাথে কোনো প্রবলেম হয়নি। প্রবলেম হয়েছে গিয়ে কোরবানি ঈদের 3-4 দিন পর। তখনও কিন্তু আম্মুর শরীরে 3-4 দিনের মধ্যে যে কোরবানি ঈদের এই হিসেবে আর কি আম্মুর শরীর থেকে তাবিজটা খুলে ফেলছিল। তো 3-4 দিন পর বাড়ির উঠোনে বসে সবাই আর কি গল্পগুজব করছিল। তো ইসরায়েলি মহিলাদের যে একটা যে মানে কথা বলার মাঝখানে হঠাৎ করে যদি কোনো কিছু মনে পড়ে যায় তাহলে ওই ক্ষেত্রে সবাই কিন্তু উঠে যায় যে যা করি। তো আমার নানি আম্মুকে বললো যে আমি চুলাতে মাংস বসায় দিয়ে আসছি, একটু যা চেক করে আয়। তো আম্মু তখন রান্নাঘরে গেল। যাওয়ার পরে আম্মু গুনগুন করে গান গাচ্ছিল আর মাংস দেখছিল, আবার মাঝে মাঝে খাচ্ছিল, মহিলাদের যেটা স্বভাব। তো আম্মু হঠাৎ করে খেয়াল করলো যে রান্নাঘরের পাশ থেকে খচখচ শব্দ আসতেছে। তো আম্মু প্রথমে কিছু মনে করলো না এটা। তো এরপরে যখন দেখলো যে ক্রমশ আওয়াজটা কেমন জানি বাড়তেছে, আর আওয়াজ বাড়ার সাথে সাথে আম্মু এটা খেয়াল করলো কেমন একটা উদ্ভট একটা গন্ধ স্মেল আসছিল। তো আম্মু যখন দরজার পাশ দিয়ে গেল দেখার জন্য আসলে কি হয়েছে জায়গাটাতে, তখন আম্মু যেটা দেখলো আসলে আম্মু অবাক হয়ে গেছে জিনিসটা দেখে। আম্মু দেখলো একটা বেটের মতো বামন টাইপের, সারা শরীর কালো, আর সারা শরীরে চোখ যেমন জল করতেছে, সারা শরীরে যেমন চোখ বসানো। আম্মুকে দেখে হাসি দিছে। এটা দেখার পর আম্মু ওই জায়গায় সেন্সলেস হয়ে যায়, চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। হওয়ার পরে সবাই দৌড় দিয়ে আসে। আসার পরে আম্মুকে অনেকক্ষণ পরে যখন সেন্স আনা হলো, তখন আম্মুকে জিজ্ঞেস করা হলো আসলে কি হয়েছিল। তখন আম্মু ঘটনাগুলো খুলে বললো। বলার পর তখন আবার মসজিদে হুজুরকে ডাক দেওয়া হলো। তো হুজুর এসে আবার বললো যে এই তাবিজটা যে আমি দিয়েছিলাম ওই তাবিজটা কোথায়। তখন বলা হলো যে 3-4 দিন আগে নাকি তাবিজটা খুলাইছে। তো তাবিজটা আবার পড়ানোর পরে এরপরে আম্মুর আর কোনো প্রবলেম হয়নি। কিন্তু আসল কাহিনী হয়েছে গিয়ে যখন আর কি হুজুর বাসায় ব্যাক করছিল তার দিকে, তখন ব্যাক করার পরে শুরু হলো আসল কাহিনী। হুজুর যখন রুমে ঢুকছে তখন নাকি ওনার ঘরে যে কাঁচ জানলাগুলো ছিল ওইখানে আর কি ফ্রিকুয়েন্ট ইট পাটকেল মানে যা ছিল ছুঁড়ে ফেলা হয়েছে, মানে কাঁচও ভেঙে গেছে এমন অবস্থা, সব ঘরে এসে পড়তেছে। তো হুজুর যখন কে বলে মানে চিলেতেছিল তখন ওইখান থেকে একটাই শব্দ আসলো যে তুই যে কাজটা করলি ভালো করলি না, এর পরিণাম তোকে ভুগতে হবে। এরপরে আসলে আর কি আম্মুর সাথে তেমন কোনো ঘটনা ঘটেনি, আল্লাহর রহমতে এখন ভালো আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে বাবু ভাইয়ের ঘটনা নিয়ে অনেকেই অনেক উত্তেজিত। আমরা বাবু ভাইয়ের কাছে কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো, কিন্তু তার আগে আমরা পরপর দুটো ঘটনায় চলে যাব। কিন্তু তার একটা ছোট্ট বিরতি আমাদের নিতেই হচ্ছে, তাহলে আমরা মাঝখানে আর কোনো বাধা থাকবে না, আমরা একটানা ঘটনা শেয়ার করতে পারবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি রেড এফএম এন্ড ডু ফুর্তি। Yes, the night comes alive with Gramophone. You are listening to Radio Furti Red FM. Afroza Rossi লিখেছেন, বাবু ভাই অলওয়েজ স্পেশাল। হাসান লস্কর লিখেছেন যে বাবু ভাই কথা লিখেছেন এবং তিনিও
বাবু ভাই অনেক পছন্দ করেন বুঝতে পারছি। তো অনেকেই লিখছেন, তো আমরা এক্সপেক্ট করছি যে বাবু ভাই আর একটা চমৎকার ঘটনা আমাদের উপহার দিবেন আজকে। এবং আমরা এখন সরাসরি চলে যাচ্ছি, আমাদের সঙ্গে ইন্ডিয়া থেকে আছেন HS দাস, এবং তিনি ইন্ডিয়া থেকে শুনছেন। অনেক কমেন্ট পাঠিয়েছেন কিন্তু পড়া হয়নি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। রায়হান রিস RJX আমাদের সঙ্গে আছেন শ্যামনগর সাতক্ষীরা থেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। আরো অনেকেই, আমি আমি সেগুলো এক একে পড়ার চেষ্টা করব বা পড়বো। এখন চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে তার ঘটনা শুনতে, এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি বাবু ভাইয়ের কাছে আরো একটু ঘটনা। রাসুল ভাই, এই কাহিনীটি হচ্ছে আপনার পিয়াল এর বোনের কাহিনী, ওর বড় আপার কাহিনী। তখন অনেকদিন আগের কাহিনী, মানে আজ থেকে প্রায় 30-35 বছর আগের কাহিনী হবে। তো পিয়ালের বাবা মা তখন থাকতো হচ্ছে সিলেটে, মানে সামহাও চাকরির সুবাদে আর কি সিলেটে থাকা হতো। তো ওর বোন, ওনার বয়স ছিল তখন লাইক 15-16 বছর এরকম কিছু আর কি একটা। তো ওনারা ঢাকায় এসেছিলেন, ঢাকার থেকে ওনারা সিলেটে যাচ্ছেন এবং ট্রেনে করে আর কি। সো ইন এ পয়েন্ট ট্রেনটা এক জায়গায় আসছে, মানে ওর যে মানে ওর বোন যিনি ছিলেন সে হঠাৎ করে তার মার সাথে কথা বলা শুরু করেন, এবং কথা বলাটা হচ্ছে উনি ঘুমাচ্ছিলেন আর কি, শুয়েছিল, থেকে উঠেই কথা বলা শুরু করেন। এন্ড অ্যাকচুয়ালি পিয়ালের বোন যিনি ছিলেন আপু, তিনি হচ্ছে আপনার শুদ্ধ ভাষায় কথা বলতেন সম্পূর্ণ। অল অফ এ সাডেন সে সিলেটের আঞ্চলিক টনে মানে ডেকে ডেকে এভাবে কথা বলা শুরু করেন মাকে, যে আমারে খাবার দাও, আমি খামু, খিদা লাগছে, মানে সামথিং, মানে আসলে আমি আনতে পারছি না, বাট একটা আঞ্চলিক টোনে তার সাথে কথা বলছে এবং টেনে টেনে সামথিং। এবং ওর মা একটু হতবাক হয়ে যায়। প্রথম মনে করে যে এই ট্রেনের এই কামরায়, ওইটা একটা ছোট যেটাকে বলা হয় আপনার কেবিন টাইপের ছিল আর কি, যে এরকম একটা ট্রেনের কামরার মধ্যে এরকম ভাবে মানে মানে কথা বলছে, এটা কে, এভাবে করে অন্য কেউ আছে কিনা। হ্যাঁ, পরবর্তীতে সে আবিষ্কার করে যে এটা ওনারই মেয়ে কথা বলতেছে, এবং উনি একটু ভালো মতন যখন আলো ফেলে দেখেন যে মেয়ে কেমন জানি বাঁকায় চড়ায় যাচ্ছে, মানে হাত পা এরকম বেঁকে বেঁকে যাচ্ছে তার। আচ্ছা, কথা বলছে এবং চোখটা কিন্তু তখনও খোলা না, চোখটা বন্ধ, এবং তার মেয়ে সম্পূর্ণ ঘামছে, রীতিমতো ঘামছে, এবং ইট ওয়াজ লাইক ভেরি কোল্ড, ঠান্ডার সময় ঘামছে। তো ওনারা খুব হয়ে যায়, উনি তাড়াতাড়ি দোয়া পড়া শুরু করেন। এখন ওর আব্বা আর আম্মা মিলে ওর বোনকে খুবই শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে মানে সে হাঁপ ছেড়ে দেয় মেয়েটা। তো ওর আপুকে ওখান থেকে নিয়ে ট্রেনটা যখন পৌঁছায় শহরে, সেখান থেকে তাদের বাসায় নিয়ে যাওয়া হয়, এবং বাসায় নিয়ে যেয়ে সেখান থেকে ওর মানে বাসার মধ্যে নিয়ে তারা করে যে কি হয়েছে, দেখা যাচ্ছে যে বেশ জ্বর এসে গেছে, মানে তার ফিরতেছে না। এবং এই পর্যায়ে ওদের এক ছিল, আত্মীয় ছিল ওদেরই, তিনি বলছে যে আপনারা এখানে চলে আসেন, এবার আপনাদের ওই বাসায় না এসে আপনি মানে আমাদের এখানে আসেন, মানে উনি একটু হুজুর টাইপের একজন মানুষ। তো ওনার বাসায় ওনারা নিয়ে যান তাকে। এটা হচ্ছে একটু আপনার একটু গ্রামের মতো দিক, মানে পুরোপুরি শহরে না। তো সেখানে ওর বোনকে যখন নিয়ে যায় পরদিন, তার মেয়ের তখনও মানে ওর আপুর তখনও মানে উথাল পাতাল জ্বর, মানে জ্বর ছাড়ছে না। তো এরকম অবস্থায় নিয়ে উনি বেশ একটা ট্রিটমেন্ট দেন। ওই যে আত্মীয় ছিলেন মুরব্বী, উনি বলেন যে ওকে সম্ভবত কোনো চিনে ধরছে রাস্তার মধ্যে, এবং ওর মানে অবস্থাটা খারাপ, এটা ছাড়াইতে হবে, না ছাড়াইলে জিনিসটা মানে আপনার ক্ষতি করবে। আচ্ছা, তো এই বলে বলে এখন তোমরা কিছু করো না, আমি এটার একটা অবজারভেশনে রাখি, আমি ওকে মানে দোয়া পড়বো আর কি, আমি দোয়া পড়ে ওকে ঝাড়ফুঁকের মধ্যে রাখবো, শুধু ওর মাকে বসে তুমি দেখাশোনা করো, মা ছাড়া ওর সাথে এসো না কেউ। তো যাক, ওর মা থাকে, এবং ওই মুরব্বী যিনি ছিলেন ওদের উনি যে ওই ওর আশেপাশে থাকে, দোয়া পড়ে। তো সারাদিন ওই পিয়ালের বোন যে ছিল সারাদিন আপনার ওই মানে ঘুমায় থাকে, কথাও বলে না, কিছু না, খেতেও উঠতে চায় না। এবং ওরা তখন ভয় পায় যে মেয়ে তো ডিহাইড্রেট হয়ে যাবে এখন, মানে খুবই। তো বলতেছে যে কিছু খাওয়ানোর উপায় নাই। তো উনি যিনি হুজুর ছিলেন আর কি, ওদের আত্মীয়, যে তিনি তাকে উঠায় অনেক বুঝায় টুঝায়, মানে কথা বলতে বলতে দোয়া পড়তে পড়তে উঠায়। তো সে কোনো মতে একটু খাওয়া দাওয়া করে আবার ওরকম নেতায় পড়ে। এরকম চলছে। ঠিক যখন নাকি সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান যখন পড়তেছে, তখন সে ছটফট করতে থাকে, বেশ ছটফট করতেছে, এবং যখন আজানটা শেষ হয়ে যায় ঠাস করে চোখ মেলে বিচিত্র ভঙ্গিতে কথা বলা শুরু করে, হাসে, মানে জিনিসটা খুব হরিফিক টাইপের একটা ব্যাপার। বলছে এরকম 13-14 পিয়াল নিজে দেখেনি, তার শোনা কাহিনী। সে বলছে যে আমার আপু এরকম ভাবে কথা বলতো যে সবাই ভয় পেয়ে যেত সেখানে, এবং এটা আপনারা যদি হরর মুভিতে দেখেন কোনো অংশ কম না সেটার থেকে, এভাবে করে কথা বলতো। সো সবাই ভয় পেয়ে গেছে, মানে কেউ কথা। তখন ওই যিনি মুরব্বী ছিলেন তিনি আসতো, এনে কথা বলতো ওর সাথে,
এবং কথা বলে অনেক কিছু বলে আর কি তাকে সরানোর জন্য, সরে না, এরকম একটা অবস্থা। তো এক পর্যায়ে উনি দোয়া পড়ে পড়ে বারবার ফুঁজছে, তো একসময় সে আবার পড়ে গেছে ঘুমে। তো এরকম অবস্থায় তোর মা তো খুব কান্নাকাটি করতেছে যে মেয়ে এরকম কি হলো এসে। তো সবাই চলে যায় রুমের বাইরে। উনি বলে যে আমি রুম বন্ধ দিছি, এখানে কিছু হবে না এসে। সেই বলে উনি মাকে বলছে তুমি থাকবা শুধু। তো পিয়ালের আম্মু অন্য রুম থেকে বাইরে থেকে একসময় সে রুমে ঢুকছে। তো রুমে ঢুকে উনি দরজাটা বন্ধ করছে, বন্ধ করে দেখো ওনার মেয়ে ওনাকে দেখে টুস করে উঠে বসছে, একদম স্বাভাবিক ভাবে বলতেছে মা আমি খাবো, আচ্ছা আমার খিদা লাগছে, আমার খাবার দাও, আমার কি হয়েছে, আমাকে এরকম করে রাখছো কেন? উনি তো মেয়ের স্বাভাবিক আচরণ দেখে পুরাই ঘাবড়ে গেছেন। মায়ে কি ভালো হয়ে গেল হঠাৎ করে এসে, মা তুমি ঠিক আছো? তুমি গায়ে হাত দেয়, গায়ে হাত দিয়ে দেখে যে টেম্পারেচার মানে গরম থেকে ঠান্ডা হয়ে গেছে, অনেক ঠান্ডা। তো বলতেছে যে তুমি ঠিক আছো? বলে কি আমি ঠিক হয়ে গেছি, আমাকে রুম থেকে বাইরে যেতে দাও। আচ্ছা আমি যাই, আমাকে ওই রুমে নিয়ে খাও, আমি এখানে থাকবো না, কেমন খারাপ লাগতো। তো উনি এমন ভাবে ওনাকে কনভিন্স করে ভালো। তো ওনার বলে যে রুম থেকে বাইরে যাও। বলে কি তুমি রাত্রে বাইরে যাবো, এখন রাত হয়েছে, এখান থেকে বেরোন দোকান, মা তুমি সারা রাত থাকো, সকালে তোমাকে আমরা নিয়ে বেরোবো, কোনো চিন্তা নেই, তুমি ভালো হয়েছো, আমারও খুব খুশি লাগতেছে। বলে না আমাকে রুমে না, তুমি দরজা খুলো। দরজা খুলবে না। তো মেয়ে হঠাৎ করে মার দিকে বিচিত্র ভঙ্গিতে হাসে, মানে ঠোঁটটা বাঁকায় একটা হাসি দেয়, হাসি দিয়ে তাকে দরজা খুলবে না। বলে না। হঠাৎ করে দেখে মেয়ে হাত লম্বা করে দিছে, মানে যেটা আমরা অনেক সময় শুনছি ছোটকালে, জাস্ট লাইক দ্যাট, হাতটা লম্বা করে ওই ছিটকাইনটা ঠাস করে খুলে ফেলছে। এটা দেখে ওর মা যে থাকে, মা ঠাস করে পড়ে যায়, মানে তার কোনো হুঁশ নেই। এবং মানুষ আসে, মানুষ এসে রুমের মধ্যে ওর মার পড়ে যাওয়ার শব্দ পায় আর কি, যে ধাম করে পড়ছে এটা শব্দ পায়। পাওয়ার পর মানুষ আসছে রুমের ভেতরে, যে কয়েকজন আশেপাশে যারা ছিল পাশের রুমে এইদিকে এসে বলে কি হয়েছে কিছু হুঁশ ফিরে। তো ওই মেয়েটা নাই ঘরের ভেতরে, মানে ওই পিয়ালের যে বড় বোন সে নাই, মা আছে। তো ওই মুরব্বী যে সেও আসছে, আসার পর জিজ্ঞেস করতেছে মেয়ে কোথায়, মেয়েরে নিয়ে খুব ভয় পেয়ে গেছে, তারা কোথায় গেছে। উনি বলছে মেয়ে তো নিয়ে গেছে। এবং তখন উনি এসে বলে যে এটা কোনো মতো ওই মেয়ে না, ওই যে হাত দিয়ে যে দরজা খুলছে, একটা মানুষের স্বাভাবিক শরীর কখনো বেড়ে ওই দরজা খুলবে না, রাইট? এইটা ওই জিন মেয়েটাকে নিয়ে গেছে কোথাও, আর এটা জিন, জিন ছিল ওই জায়গায়, মেয়ের জায়গায়। এটাই হচ্ছে সবচেয়ে, মানে এটা হচ্ছে এই গল্পের বিশেষত্ব অন্য সবগুলোর সাথে। বলছে যে ওইটা ওই মেয়ে ছিল না, ওইটা ওই জিনটাই কাজ করছে। কারণ মানুষ তার শারীরিক আকৃতির বিকৃতি দেখাতে পারবে না, হয়তো সে নিজের হাতকে বেন্ড করতে পারবে, এক পর্যায়ে বেন্ড করলে ভেঙেও যাবে তার, ওর যে নাকি রোগী সেই কষ্ট পাবে, যে পজেস করছে তার কিছু হবে না। হ্যাঁ, হবে কখন? যখন কোনো বিশেষ দোয়া পড়ে তাকে ঝাড়া হতে থাকবে, তখন তাকে আঘাত করলে ওই পজেস যে করছে সেও আঘাত পাবে। বাট নর্মালি হয় না, এই হাত লম্বা এটা করে নাই। তার মাকে বলছে তুমি স্পষ্ট দেখছো? বলে হ্যাঁ আমি স্পষ্ট দেখছি। বলছে ওই জিন কোনোভাবে এখানে কোনো একটা ফাঁক ছিল, সে ঢুকে নিয়ে গেছে। তো তারপরে ওই ওর আপুকে খুঁজতে থাকে ওরা, অনেকেই বের হয় রাত্রেবেলায়, খুঁজে পায় না। তো খুঁজতে দূরে একটা টিলার মতো থাকে, ওই টিলার উপরে ওখানে বাঁশ ঝাড়ের মতো আছে। তো ওই বাঁশ ঝাড়ের মধ্যে ওরা দেখে যে কেমন মানে সুর করে কেউ গানের মতো গাচ্ছে। তো ওইখানে যে ওই নিয়ে কয়েকজনের নিয়ে তারা হাজির হয়, ওই মুরব্বী সহায়তা করে দেখে যে বাঁশের উপরে তাকে আটকায় রাখছে, দুইটা বাঁশের সাথে মেয়েটাকে একদম মানে করে আটকায় রাখছে। তো ওনারা যে অনেক করে বাঁশটাকে নামানোর চেষ্টা করে, এক সময় ছট করে মেয়েটাকে ছেড়ে দেওয়া থেকে। আচ্ছা, কত বিখ্যাত যেভাবে হোক ওরা ধরে, কয়েকজন মানুষ মিলে ধরে মেয়েটাকে নিয়ে আসে, এনে দেখে যে খুব শারীরিক অবস্থা খুব খারাপ। মানে তখন বলে যে এইভাবে তো হবে না। তখন ওই মেয়েকে ওরা মেডিকেল চিকিৎসার ব্যবস্থা করে আগে শহরে এনে সিলেটে, তারপর সেখান থেকে মাজারে নিয়ে যায়। ওখানে নিয়ে ঝাড়ে, এবং মাজারে নেওয়ার পরেই আলহামদুলিল্লাহ উনি মেয়েটা ওখান থেকে মানে পুরাই তার ভেতরের যত আছে ওইটাই কিন্তু চলে যায় ওখান থেকে। আচ্ছা, ওখানে যে নিয়ে মানে মেয়েদের একটা সেকশন আছে, ওখানে রাখে, ঝাড়টার পরে ওখান থেকে কিছু দোয়া টোয়া নেয়, এবং পরবর্তীতে আরেকজন আলেমকে দিয়ে কিছু তাবিজ এগুলো নিয়ে আসে এবং বলে যে সাবধানে রাখতে হবে। এবং এসে তো ওর আপুর সাথে অনেকদিন এরকম একটা ছিল আর কি, মানে এই ধরনের একটা জিনিস ছিল, এবং পরবর্তীতে ওর আপুর যে ছেলে মেয়ে সন্তান হওয়ার সময় অনেক সাবধানে রাখতে হতো আর কি। ওকে, যে মানে ভয় পেত, হঠাৎ অনেক কিছু হতো এরকম। ওকে, হচ্ছে কাহিনী। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের আবার আপুর কাছে। এবং বাবু ভাই অনেক ধন্যবাদ আপনাকে, এবং বছরের শেষ এপিসোডটা অনেক চমৎকার একটা উপস্থাপনা, দুটো ঘটনার পরপর দুটি ঘটনা চমৎকার ভাবে বলার কারণে আজকে আমরা অনেক বেশি আনন্দিত, এবং লিসনাররাও দেখতে পাচ্ছি যে অনেক বেশি আনন্দিত। আমরা চলে যাচ্ছি আপুর কাছে আপনার সেকেন্ড ঘটনাটা শোনার জন্য। আসসালামু আলাইকুম।
আমি এই ঘটনাটা শেয়ার করবো, অ্যাকচুয়ালি এটা আমার সাথে নিজের সাথেই ঘটেছে। তো এটা অ্যাকচুয়ালি ঘটেছে প্রায় 2 বছর আগে। তো আমি আর আমার ছোট বোন দুজনের অভ্যাস থেকে মানে কেউ যখন একা থাকবে আমাদের দুজনের মধ্যে, তো একজন একজনকে ভয় দেখানো। আমি যদি ওয়াশরুমে যাই তাহলে সে যে লাইটটা অফ করে দেবে, অথবা সে ওয়াশরুমে গেলে আমি লাইটটা অফ করে দেবো, অথবা দুজনের মধ্যে একজন যদি একা থাকি তাহলে হচ্ছে পিছনে যা যে কোনো একটা শব্দ করা কানার সামনে। তো একদিন রাতে হয়েছে কি, আম্মু চুলায় ভাত বসেছে, তো আম্মু টিভি দেখতেছিল। তো আম্মু আমাকে বললো কি যে চুলায় ভাতটা বসানো আছে, তুমি যা দেখে আসো ভাতটা হয়েছে কিনা। তো আমি গেছি ও রান্নাঘরে, যাওয়ার পরে ভাতটা যখন চেক করতেছিলাম তখন আমার মনে হলো কি আমার কানার সামনে কেউ যেন এসে একদম 2 কানের মধ্যেই ফিস ফিস করতেছে, একদম হুবহু মানুষের মতো ফিস ফিস করতেছে। তো আমি হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলাম নিশা বলে, মানে আমার ছোট বোনের নাম নিশা, আমি নিশা বলে চিৎকার দিয়ে উঠলাম। চিৎকার দিয়ে ওঠার পরে আমি পিছনে ঘুরে দেখলাম কেউই নাই। কিন্তু আমি রাসেল ভাই আমি বলবো আমি এক্সাক্ট আমার খেয়াল আছে যে একদম হুবহু মানুষের মতো আওয়াজ, মানে কানের সামনে ফিস ফিস করতেছে। তো আম্মু দৌড় দিয়ে আসলো, দৌড় দিয়ে আসার পরে আমি আম্মুকে বললাম যে আমার কাছে মনে হলো যে নিশা আমাকে পিছন থেকে এসে এরকম ভয় দেখানোর চেষ্টা করছে। তো আম্মু বলে কি নিশা তো আমার সাথেই ছিল, আমার সাথে বসে বসে টিভি দেখতেছে। তো এরপরে আম্মু দোয়া টোয়া পড়লো, পড়ার পরে ফটো দিল, পরে আমার কোনো প্রবলেম হয়নি। আর একটা ঘটনা যেটা বলবো সেটা আমার আম্মুর সাথে হয়েছিল আর কি। তো ঘটনাটা আমি স্কিপ করে গেছি কোনো ইয়েতে। ওটা হচ্ছে তখন জ্যৈষ্ঠ মাস ছিল, আম্মু তার বাড়ির পাশে এক পুকুরে বসা ছিল, সন্ধ্যার দিকে পুকুরে বসা ছিল। তো ইউজুয়ালি পুকুরটা সম্পর্কে আমি একটু বলতে চাই। এই পুকুরটাতে কিছু ঘটনার জন্য মানুষ ওই পুকুরটাতে নামতো না গোসল করতে, জাস্ট কাপড় টাপড় ধোয়া আর এই তো। কিন্তু কেউ কখনো ওই পুকুরটাতে নামতো না কিছু ঘটনা পরে। আর ইভেন আগে এই পুকুরটাতে মাছ চাষ করা হতো, কিন্তু এইসব ঘটনা পরে মাছও চাষ করতো না কেউ। তো ফিরে যাচ্ছে আমি ঘটনায়। আম্মু বসা ছিল পুকুরটাতে। তো আম্মু হঠাৎ করে খেয়াল করলো পুকুর একদম ঠিক মাঝখানটাতে, মানে মানুষ ডুব দিলে যেরকম একটা ওয়েভের সৃষ্টি হয়, যেটাকে আমরা রিপল ইফেক্ট বলি, ওই রকম হচ্ছে। আচ্ছা। তো হঠাৎ করে এরকম আম্মু দেখলো। তো দেখার পর আম্মু ভয় পেয়ে যায়। আম্মু দৌড় দিয়ে এসে নানিকে মানে জিনিসটা বললো, শেয়ার করলো। তো নানা বললে কি যে এই পুকুরটাতে নাকি বড় বড় 7টা গভীর কুয়া ছিল, আগে কুয়া ছিল। আর আগে যারা এখানে গোসল করতে নামতো তাদের সবাই প্রায় এইসব জিনিস আর কি করেছে। যেমন কারো কারো নিচে দিয়ে যখন গোসল করতে গেছে তখন পা ধরে টান দেওয়া হতো, বা অনেক সময় দেখা যেত কেউ খুব সুন্দর স্মেল পেত পুকুরটাতে। আবার অনেকেই যেটা খেয়াল করছে যে অনেক বেটে বেটে বা বামন টাইপের লোক টোক দেখা যেত। এরপর আর কি এইসব ঘটনা যখন লোকমুখে একজন থেকে একজনের প্রচার হতে থাকে তখন আর কি মানুষজনরা কি সাহস করতো না পুকুরটাতে নামার, একদম পুরো অফ হয়ে গেছিল, মানে কেউ গোসল টোসল করতে গেত না, এবার মাছও চাষ করতো না। তো এই ছিল আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও স্টুডিওতে আসার জন্য অনেক 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 ধন্যবাদ। এবং আমরা একটা অডিও ক্লিপে চলে যাব এবং তারপরে একটা ছোট্ট বিরতি আছে, সেই বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এবং আশা করছি যে আমাদের